দ্য ডিজিটাল এডুকেটর সবাইকে স্বাগত। আমি চলে আসলাম তোমাদের শিক্ষা বিজ্ঞানের শিক্ষক বিক্রম স্যার। এর আগের ক্লাসে আমি তোমাদের পর্যবেক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম। পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে এবং পর্যবেক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য এবং পর্যবেক্ষণ পদ্ধতির প্রকারভেদ এবং তার সুবিধা অসুবিধা এই সম্পর্কে আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম। আজকে আমাদের থার্ড ডে ক্লাস অর্থাৎ পার্ট 3তে আমরা কি পড়ব? পরীক্ষণ পদ্ধতি অর্থাৎ এক্সপেরিমেন্টাল মেথড। এক্সপেরিমেন্টাল মেথড সম্পর্কে আমরা আজকে জানব যে পরীক্ষণ পদ্ধতি কাকে বলে, পরীক্ষণ পদ্ধতির সুবিধা এবং অসুবিধা বা পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব। তোমরা প্রত্যেকে ক্লাসটি অ্যাটেনশন সহকারে দেখতে থাকো। প্রথমে রয়েছে আমাদের যে পরীক্ষণ পদ্ধতি অর্থাৎ এক্সপেরিমেন্টাল মেথড। এই পরীক্ষণ পদ্ধতি সম্পর্কে আমরা জানব। এই পরীক্ষণ পদ্ধতি সম্পর্কে আমরা জানবো। তোমরা প্রত্যেকে যে কথাগুলো আমি গুরুত্বপূর্ণ বলবো তোমরা অবশ্যই খাতা কিন্তু নোট ডাউন করে রাখবে। শিক্ষা মনোবিদ্যার একটি বিশেষ গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে পরীক্ষণ পদ্ধতি। বলছে এই শিক্ষা মনোবিদ্যার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে পরীক্ষণ পদ্ধতি। আর কোনো বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে কৃত্রিম পরিবেশে ব্যক্তির মানসিক প্রক্রিয়া পর্যবেক্ষণ করার পদ্ধতিকে পরীক্ষণ পদ্ধতি বলা হয়েছে বা এক্সপেরিমেন্টাল মেথড বলা হয়েছে। তাকে কি বলবো? যে পরীক্ষণ পদ্ধতি কাকে বলে? যে শিক্ষা মনোবিদ্যার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে আমাদের পরীক্ষণ পদ্ধতি। কোনো বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে কৃত্রিম পরিবেশের ব্যক্তির সেই মানসিক প্রক্রিয়াকে যখন পর্যবেক্ষণ করা হয় তাকেই আমরা বলবো পরীক্ষণ পদ্ধতি বা এক্সপেরিমেন্টাল মেথড। তাহলে কি বললাম? যে এই পরীক্ষণ পদ্ধতি হচ্ছে শিক্ষা মনোবিদ্যার অর্থাৎ মনোবিদ্যার একটি খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতির সাহায্যে একটা ব্যক্তির তার কৃত্রিম পরিবেশে তার মানসিক অবস্থার স্বরূপকে জানতে আমরা সাহায্য করি বা স্বরূপকে জানা যায়, পর্যবেক্ষণ করা যায়। এই পর্যবেক্ষণ করার পদ্ধতির নামই হচ্ছে পরীক্ষণ পদ্ধতি। আই রিপিট ওয়ান্স সেকেন্ড, কি বলবো? যে শিক্ষা মনোবিদ্যার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে পরীক্ষণ পদ্ধতি। আর এই পরীক্ষণ পদ্ধতির সাহায্যে কোনো একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে একটা ব্যক্তির কৃত্রিম পরিবেশে সে কিভাবে তার আচার আচরণ অর্থাৎ মানসিক প্রক্রিয়াগুলি যখন এই যে পর্যবেক্ষণ করার পদ্ধতির নামে হচ্ছে পরীক্ষণ পদ্ধতি। আর এই পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে পরিবেশকে নিয়ন্ত্রিত রেখে কৃত্রিমভাবে সৃষ্ট মানসিক প্রক্রিয়াকে পর্যবেক্ষণ করা যায়। বলছে এই পরীক্ষণ পদ্ধতির সাহায্যে পরিবেশকে নিয়ন্ত্রিত রেখে বা কৃত্রিমভাবে সৃষ্ট মানসিক প্রক্রিয়াকে কি করা যায়? পর্যবেক্ষণ করা কিন্তু সম্ভব। এবার আমরা জানবো পরীক্ষণ পদ্ধতির যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। অর্থাৎ পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলি ক্যারেক্টারিস্টিক অফ এক্সপেরিমেন্টাল মেথড নিম্নে আলোচনা করা হলো। অর্থাৎ পরীক্ষা পদ্ধতির যে পদ্ধতিগুলি সেগুলো নিম্নে আমরা আলোচনা করব। প্রথমে যে পরীক্ষণ পদ্ধতির যে সমস্ত বৈশিষ্ট্য আমরা খুঁজে পাচ্ছি তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পরীক্ষণ পদ্ধতির একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি নিয়ন্ত্রিত বা কৃত্রিম পরিবেশে প্রয়োগ করা যায়। কৃত্রিম পরিবেশে মানে কি? বাইরের পরিবেশে বা নিয়ন্ত্রিত পরিবেশে, এই দুটো পরিবেশে কি করা যায়? এই যে পরীক্ষামূলক পদ্ধতি কিন্তু প্রয়োগ করা কিন্তু সম্ভব। পরীক্ষণের জন্য বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে ব্যক্তির মানসিক প্রক্রিয়াকে পর্যবেক্ষণ করা হয়। বলছে এই পরীক্ষার জন্য একটা ব্যক্তি বা সুযোগ পদে কি একটা বিজ্ঞানভিত্তিক পদ্ধতি প্রয়োগ করে ব্যক্তির মানসিক সেই প্রক্রিয়াকে কি পর্যবেক্ষণ করা কিন্তু সম্ভব হয়। 3 নম্বরে বলছে পরীক্ষণ পদ্ধতির চলগুলিকে নিয়ন্ত্রিত করে বিষয়বস্তুর পরীক্ষা ও পর্যবেক্ষণ করা সম্ভব। 4 নম্বরে কি বলছে? যে পরীক্ষণ পদ্ধতি হলো একটি সর্বজনীন পদ্ধতি। বলছে এই যে পরীক্ষণ পদ্ধতি একটি সর্বজনীন মানে সব ক্ষেত্রে এই পরীক্ষাটা কিন্তু প্রযোজ্য। বলছে পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো সময়ে এই পরীক্ষা করলে এর ফলাফল কিন্তু পরিবর্তন হয় না। বলছে এই যে পরীক্ষণ পদ্ধতি তুমি যে কোনো জায়গায় যে কোনো স্থানে তুমি প্রয়োগ করতে পারো এবং যদি একবার প্রয়োগ করে যে তুমি ফলটা পাচ্ছ সেই ফলটা কিন্তু কোনোভাবেই কিন্তু কি করা যাবে না, সেটা কিন্তু আর পরিবর্তন করা কিন্তু যাবে না। এটি হচ্ছে আমাদের পরীক্ষণ পদ্ধতি। এবার এই পরীক্ষণ পদ্ধতির কিছু স্তর বা পর্যায় রয়েছে। পরীক্ষণ পদ্ধতির কিছু স্তর বা পর্যায় রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানব। যে এই যে পরীক্ষণ পদ্ধতির কিছু পদ্ধতি বা স্তর সম্পর্কে আমরা জানব বা পর্যায় সম্পর্কে আমরা জানব। যে এই যে পরীক্ষণ পদ্ধতি যে সকল স্তর বা পর্যায়ের মধ্য দিয়ে সংগঠিত হয়ে থাকে
ছকে তার সংক্ষেপে আলোচনা করো। তোমরা দেখতে পাচ্ছ ছকটা, এই যে পরীক্ষণ পদ্ধতি যে সমস্ত পর্যায় বা স্তরের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে সেই পদ্ধতিগুলি এখানে খুব সুন্দর করে এখানে ব্যাখ্যা করা রয়েছে। পরীক্ষণ পদ্ধতির যে স্তর বা পর্যায়গুলো রয়েছে, গবেষণার সমস্যা নির্ধারণ, বলছে গবেষণার সমস্যা নির্ধারণ, তার হচ্ছে প্রকল্প গঠন, পরীক্ষামূলক নস্কা নির্বাচন, তথ্য সংগ্রহ, তারপর রয়েছে তথ্যের বিশ্লেষণ এবং আলোচনা এবং মন্তব্যকরণ। তাহলে এই কয়েকটার মাধ্যমে, অর্থাৎ এইগুলোর মাধ্যমে কি হচ্ছে, এগুলো হচ্ছে কি পরীক্ষণ পদ্ধতির তার স্তর বা পর্যায় সম্পর্কে আলোচনা। কি বললাম যে পরীক্ষণ পদ্ধতির স্তর বা পর্যায়গুলি কী কী পরীক্ষা যদি আসে আমরা এই কয়েকটা লিখব। যে স্তর বা পর্যায়গুলি হচ্ছে গবেষণার সমস্যা নির্দিষ্টকরণ রয়েছে, প্রকল্প গঠন রয়েছে, পরীক্ষামূলক নস্কা নির্বাচন, তথ্য সংগ্রহ করা, তথ্যের বিশ্লেষণ রয়েছে, আলোচনা এবং মন্তব্যকরণ। এই কয়েকটাই হচ্ছে পরীক্ষণ পদ্ধতির স্তর বা পর্যায়। তো প্রথম যে পর্যায়টা পড়বো আমরা কি পড়বো, গবেষণার সমস্যা নির্দিষ্টকরণ। এই যে দেওয়া আছে প্রথমেই, প্রথম পর্যায় হচ্ছে গবেষণার সমস্যা নির্দিষ্টকরণ। এখানে কি দেওয়া আছে, যে বিষয়ের উপর গবেষণা কার্য করা হবে সেই সম্পর্কিত সমস্যা নির্বাচন বা নির্দিষ্টকরণ করতে হবে। অর্থাৎ যে চলকগুলির উপর পরীক্ষণ কার্য করা হবে তাদেরকে কার্যকারী সংজ্ঞা বা ব্যাখ্যা দিতে হবে। তাহলে প্রথম পর্যায়ে কি বলছে, গবেষণার সমস্যা নির্দিষ্টকরণ। বলছে যে বিষয়ের উপর গবেষণা করা হবে বা রিসার্চ করা হবে সেই সম্পর্কিত সমস্যা নির্বাচন এবং তাকে কি করতে হবে, নির্দিষ্টকরণ কিন্তু করতে হবে। অর্থাৎ যে চলগুলির উপর গবেষণা বা পরীক্ষণ কার্য করা হবে তাদের কার্যকরী সংজ্ঞা বা ব্যাখ্যা কিন্তু তাদেরকে দিতে হবে। দুই বলছে প্রকল্প গঠন। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে প্রকল্প গঠন, কারণ এই প্রকল্প গঠনের মধ্য দিয়েই গবেষণা কার্যের উদ্দেশ্য প্রতিফলিত হয়। বলছে এই দ্বিতীয় পর্যায়ে কি বললাম, প্রকল্প গঠন। এখানে কি বললাম যে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে প্রকল্প গঠন, আর এই প্রকল্প গঠনের মধ্য দিয়েই গবেষণা কাজের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে কি প্রতিফলিত করা হয়েছে। তৃতীয় পয়েন্ট কি আছে, যে পর্যায় পরীক্ষামূলক বা নস্কা নির্বাচন। পর্যায় পরীক্ষামূলক নস্কা নির্বাচন। বলছে তৃতীয় পর্যায়ে এই যে পরীক্ষণ কার্যের নস্কা গঠন করা হয় আর পরীক্ষামূলক এই নস্কার মধ্য দিয়েই পরীক্ষণের কাঠামো ও তার পরিচালনা কেমন হবে তার নির্ধারণ করা হচ্ছে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ পর্যায় পরীক্ষামূলক নস্কা নির্বাচন মানে বিভিন্ন রকম ডিজাইন। যে তৃতীয় পর্যায়ে যে পরীক্ষণ কার্যের যে নস্কাটা কেমন হবে নস্কা গঠন করা হয় এবং এই পরীক্ষামূলক নস্কার মধ্য দিয়েই সেই পরীক্ষণের কাঠামো ও তার বিভিন্ন রকম যে কাঠামো ও তার পরিচালনা কেমন হবে সে সম্পর্কে পথ নির্দেশ করে এই পরীক্ষণ পদ্ধতি। ঠিক আছে। 4 নম্বরে রয়েছে পর্যায় তথ্য সংগ্রহ করুন। বলছে পর্যায় তথ্য সংগ্রহ। চতুর্থ পর্যায়ে বলছে তথ্য সংগ্রহ। কি বলছে, যে তথ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং কৌশল নির্বাচন করতে হবে যাদের নির্ভরযোগ্যতা এবং যথাযথতা রয়েছে। বলছে তথ্য সংগ্রহ অর্থাৎ চতুর্থ পর্যায়ে কি বলছে, তথ্য সংগ্রহ কি বলছে, যে তথ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় কি উপকরণ বা কৌশলগুলিকে নির্বাচন করতে হবে। তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন রকম কৌশল বা উপকরণগুলিকে নির্বাচন করতে হবে যাদের নির্ভরযোগ্যতা এবং যথার্থতা রয়েছে, যেগুলো নির্ভরযোগ্যতা, যেগুলো পরিষ্কার জ্ঞান রয়েছে, নির্ভরযোগ্যতা এবং যথার্থভাবে জ্ঞান রয়েছে, সেই সমস্ত উপকরণ এবং কৌশলগুলি নির্বাচন করতে হবে তথ্য সংগ্রহের জন্য। যে তথ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় উপকরণ বা কৌশল নির্বাচন করতে হবে এবং যাদের নির্ভরযোগ্যতা এবং যথার্থতা রয়েছে। পঞ্চমে কি বলছে, বলছে তথ্যের বিশ্লেষণ। বলছে তথ্য সংগ্রহের পর প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ। বলছে তথ্যটা যে সংগ্রহ করা হলো সেই সংগ্রহ থেকে সেটাকে আবার বিশ্লেষণ করে সিদ্ধান্তে আসতে হবে। আর এক্ষেত্রে সাধারণত রাশিবিজ্ঞান পদ্ধতি ব্যবহৃত করে চলগুলির মধ্যে সম্পর্ক সম্বন্ধে একটা নিশ্চিত পাওয়া যায়। বলছে এই যে তথ্য সংগ্রহের পর প্রাপ্ত সেই তথ্যের বিশ্লেষণ এবং সিদ্ধান্তে আসতে হবে। আর এক্ষেত্রে আমরা শিক্ষা বিজ্ঞানে কী করতে, রাশিবিজ্ঞান সেই পদে প্রয়োগ করে সেই চলগুলির মধ্যে সম্পর্কের সম্বন্ধে একটা নিশ্চিত হওয়া যায়। ষষ্ঠ বলছে আলোচনা এবং মন্তব্যকরণ। কি বলছে, যে সবশেষে পরীক্ষণ কার্য নিয়ে আলোচনা এবং মন্তব্য দেওয়া অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ করা। বলছে সবশেষে পরীক্ষণ এবং কার্য নিয়ে বা বিভিন্ন রকম পরীক্ষা করার পর যে আমরা ফলটা পাচ্ছি সেই কাজ নিয়ে আলোচনা করা এবং মন্তব্য মানে উপসংহার অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে এই পরীক্ষণ পদ্ধতির ষষ্ঠ নম্বর যে পর্যায়টা। এই উল্লেখিত
পর্যায়গুলির মধ্য দিয়ে শিক্ষা মনোবিদ্যার পরীক্ষণ পদ্ধতি সংগঠিত এবং পরিচালিত হয়ে থাকে, তা পরীক্ষাগারের মধ্যে বা পরীক্ষাগারের বাইরে। বলছে এই যে পর্যায়গুলো বললাম, এই 6টা পর্যায়ের মধ্য দিয়ে কি হচ্ছে, এই 6টা পর্যায়ের মধ্য দিয়ে শিক্ষা মনোবিদ্যার পরীক্ষণ পদ্ধতি সংগঠিত এবং পরিচালিত হয়ে থাকে, তা পরীক্ষাগারের মধ্যে হতে পারে বা পরীক্ষাগারের বাইরে হতে পারে। এই সবগুলোর মধ্যে এই পরীক্ষণ পদ্ধতি কীভাবে আমাদেরকে সাহায্য বা হেল্প করছে। এবার এই পরীক্ষণ পদ্ধতি কিছু আমরা সুবিধা পাচ্ছি, সুবিধাগুলো নিচে আলোচনা করা হচ্ছে। পরীক্ষণ পদ্ধতি কিছু সুবিধা পাচ্ছি, অ্যাডভান্টেজ অফ এক্সপেরিমেন্টাল মেথড। বলছে এই যে পরীক্ষণ পদ্ধতির কী কী আমরা সুবিধা পাচ্ছি। প্রথমে যে সুবিধা দেওয়া হচ্ছে বিজ্ঞান ভিত্তিক, অবশ্যই সায়েন্স ভিত্তিক। যে পরীক্ষণ হলো একটি বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি, আর এই পদ্ধতি বৈজ্ঞানিক ছক বা নস্কা অনুযায়ী চলরাশিগুলিকে বিন্যস্ত করে ব্যবহৃত করা হয়েছে। বলছে যে পরীক্ষণ হচ্ছে একটি বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি, আর এই পদ্ধতির সাহায্যে এই যে বিজ্ঞান ভিত্তিক যে ছক বা নস্কার আকারে কি করা হচ্ছে, সেই চলরাশিগুলিকে বিন্যস্ত করে যথা ব্যবহৃত করা হয়। দুই বলছে নিয়ন্ত্রিত পরিস্থিতি। বলছে পরীক্ষণ পদ্ধতি পরীক্ষা এই পরীক্ষার নিয়ন্ত্রণে থাকে বলেই তিনি তার এই পরীক্ষার স্বার্থে নিজের ইচ্ছা অনুযায়ী স্বাধীন বা চলরাশির মনে পরিবর্তন করতে পারেন। তিনি বলছে বস্তুনিষ্ঠ বিজ্ঞান পদ্ধতি। বলছে যে পরীক্ষণ পদ্ধতি বস্তুনিষ্ঠ হওয়ার ফলাফলের উপর এই পরীক্ষকের ব্যক্তিগত কোনো প্রভাব থাকে না। বলছে আগেটা কি বললাম যে নিয়ন্ত্রিত পরিস্থিতি। বলছে যে পরিবেশটা নিয়ন্ত্রিত অর্থাৎ নিয়মের মধ্যে থাকছে, বলছে পরীক্ষা মধ্যে এই পরীক্ষকের নিয়ন্ত্রণে থাকে বলেই কি করতে পারছে, তার পরীক্ষার স্বার্থে নিজের ইচ্ছা অনুযায়ী স্বাধীন সেই চলগুলি কি করতে পারছে, সেই মনের কি স্বাধীন চলগুলির সে মনের পরিবর্তন করতে পারে। আর বস্তুনিষ্ঠ পদ্ধতি কি বলছে, যে পরীক্ষণ পদ্ধতি বস্তুনিষ্ঠ হওয়ার ফলাফলের উপর পরীক্ষকের ব্যক্তিগত কোনো প্রভাব কিন্তু সেখানে থাকে না। যারা বলছে পরিসংখ্যান পদ্ধতিতে প্রকাশ ও তার বিশ্লেষণ। কি বলছে যে পরীক্ষণ পদ্ধতির প্রাপ্ত ফলাফল কি, এই যে পরীক্ষণ পদ্ধতির যার প্রাপ্ত ফলাফলকে কি পাচ্ছে, এই পরিসংখ্যান শিক্ষা রাখি যে পরিসংখ্যান হচ্ছে সেই পরিসংখ্যানের নিয়মে প্রকাশ করে বিশ্লেষণ করা বলে সিদ্ধান্ত অনেক বেশি নির্ভরযোগ্য এবং যথার্থ হয়ে থাকে। এবার 5 নম্বর যে পয়েন্টে বলছে ফলাফল সঠিক এবং সংক্ষিপ্ত। বলছে ফলাফল সঠিক এবং সংক্ষিপ্ত। এখানে আমরা কি বলতে পারি, এখানে বলতে পারি যে পরীক্ষণ পদ্ধতির সাহায্যে প্রাপ্ত ফলাফলকে সঠিক এবং সংক্ষিপ্ত হয়ে থাকে। বলছে পরীক্ষণ পদ্ধতির সাহায্যে যে ফলটা আমরা পাচ্ছি, যে ফলটা আমরা অনুভব করছি, সেই ফলটা কি সঠিক এবং সংক্ষিপ্ত হয়ে থাকে। এটা বলছেন এই যে পরীক্ষণ পদ্ধতির সুবিধা। এবার রয়েছে এই যে পরীক্ষণ পদ্ধতির অসুবিধাগুলো কী কী রয়েছে, ডিসঅ্যাডভান্টেজ। বলে পরীক্ষা পদ্ধতির সুবিধা যেমন রয়েছে তেমনি কিছু কিছু আবার সীমাবদ্ধতা অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, সেগুলি নির্মূল আলোচনা করা হবে। প্রথমে বলছে শর্তচ্যুত হবে প্রকাশের অভাব। বলছে পরীক্ষণ পদ্ধতিতে পরিবেশে কৃত্রিম নিয়ন্ত্রিত হওয়ার ব্যক্তির মানসিক প্রকৃতি ততখানি শর্তচ্যুত প্রকাশ ঘটে না। বলছে যেহেতু এই পরীক্ষণ পদ্ধতিটা পরিবেশের কৃত্রিম এবং নিয়ন্ত্রিত পরিবেশের দ্বারাই নিয়ন্ত্রিত, তার জন্য ব্যক্তির যে মানসিক যে প্রক্রিয়াগুলি অর্থাৎ কল্পনা যুক্তি কল্পনা, এই যে কল্পনা যুক্তি স্মৃতি চিন্তা, এই যে ব্যক্তির কি এই প্রক্রিয়া ততখানি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু সেখানে প্রকাশ কিন্তু ঘটে না। 2 নম্বরে কি বলছে ব্যক্তিগত বৈষম্যের অভাব। বলছে ব্যক্তিগত সেখানে বৈষম্য রয়েছে, ব্যক্তিগত বৈষম্যের অভাব রয়েছে। বলছে ব্যক্তির এই মানসিকতা ভিন্ন প্রকৃতির হওয়া পরীক্ষণ পদ্ধতির সাহায্যে প্রাপ্ত ফলাফল যথাযথ হয় না। বলছে প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত বৈষম্য কিন্তু অন্য হবে, তো ব্যক্তিগত বৈষম্যের বিভিন্ন পার্থক্য রয়েছে। সেই পার্থক্যর কারণে কি হচ্ছে, এই পদ্ধতির সাহায্যে পরীক্ষণ পদ্ধতির সাহায্যে প্রাপ্ত তার যে ফলাফল সে কিন্তু যথার্থতা কিন্তু হচ্ছে না, কারণ সেখানে ব্যক্তি বৈষম্যের অভাব রয়েছে। যদি প্রত্যেকটা ব্যক্তি সমান থাকতো তাহলে সেভাবে তাকে পরীক্ষণ করার পরে একটা সিদ্ধান্ত আসা যেত বা একটা ভালো ফল উপনীত হওয়া যেত। কিন্তু এখানে যে বলা হচ্ছে ব্যক্তির বৈষম্যের অভাব, এই ব্যক্তির বৈষম্য অভাবের কারণে কি হচ্ছে, এই পরীক্ষণ পদ্ধতিতে কি হচ্ছে, তার প্রাপ্ত ফল কি হচ্ছে যথার্থতা হয় না। বলছে পরীক্ষণ কার্যে অসহযোগিতা। বলছে এই পরীক্ষণমূলক পরিস্থিতি প্রাণী বা মানুষ অনেক সময় সহযোগী করে না। বলছে এই পরীক্ষামূলক পরিস্থিতি প্রাণী বা মানুষ অনেক সময় সহযোগিতা কি সেখানে করে না, আর এই সকল ক্ষেত্রে পরীক্ষণ কার্য বিশেষ সফলতাও কিন্তু পায় না। বলছে এই পরীক্ষণ পরিস্থিতি প্রাণী বা মানুষ তাদেরকে কখনোই কিন্তু তারা কিন্তু কি সহযোগিতার হাত কিন্তু বাড়িয়ে দেয় না। ফলে
এই সকল ক্ষেত্রে পরীক্ষণ পদ্ধতি বিশেষ কিন্তু সেখানে সফলতা কিন্তু আসে না। যারা বলছে পরীক্ষণের ক্ষেত্রে সীমিত, বলছে পরীক্ষণ পদ্ধতির প্রয়োগ ক্ষেত্রে অনেক বেশি সীমিত, অর্থাৎ এই শিক্ষা মনোবিদ্যার সকল সমস্যা এই পদ্ধতির দ্বারা সমাধান করা কিন্তু যায় না। বলছে এই পরীক্ষণ পদ্ধতি প্রয়োগ করেই যে সকল যে সমস্যার সমাধান করা যাবে সেই সমস্যা কিন্তু সমস্যা কিন্তু যে সমাধান করা যাবে সেটা কিন্তু কখনোই কিন্তু নিশ্চিতভাবে কিন্তু বলা যাবে না। বলছে ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ, বলছে এই পরীক্ষণ পদ্ধতি অনেক বেশি ব্যয়বহুল, মানে অনেক বেশি খরচ আমাদের প্রয়োজন রয়েছে, এবং সময় সাপেক্ষ, মানে সময়ের খুব একটু সময়ের ম্যানেজমেন্ট রয়েছে, ফলে মানুষের ধৈর্য থাকে না। বলছে এই পরীক্ষণ বা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ, বলছে এই পরীক্ষণ পদ্ধতি অনেকটা ব্যয়বহুল, মানে অনেকটা খরচের ব্যাপার রয়েছে, এবং সময় সাপেক্ষ, খুব অনেকটা সময় বিস্তার লাভ করে, ফলে মানুষের ধৈর্য কিন্তু সেখানে থাকে না। সুতরাং আলোচনা থেকে বলা যায় যে শিক্ষা মনোবিদ্যার পদ্ধতি হিসেবে পরীক্ষণ পদ্ধতি অনেক বেশি বিজ্ঞানসম্মত, তাই শিক্ষা মনোবিদ্যার যত পরীক্ষা নিরীক্ষা এই পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে। বলছে সুতরাং বলা যায় যে আলোচনা থেকে বলা যায় যে এই যে পরীক্ষণ পদ্ধতি কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের খুব একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি, আর এই পদ্ধতির সাহায্যেই মনোবিদ্যার পরীক্ষা নিরীক্ষা করার পরেই অনেক বেশি কি এই পদ্ধতির মাধ্যমে যতগুলো পরীক্ষা নিরীক্ষা রয়েছে আমার মনোবিদ্যার সবগুলো কিন্তু এই পরীক্ষণ পদ্ধতির সাহায্যে কিন্তু কি আমাদের মধ্যে মাধ্যমে কিন্তু পরীক্ষণ পদ্ধতির সাহায্যে কিন্তু হয়ে থাকে। তাই বলছে মনোবিজ্ঞানের খুব একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি। এই পদ্ধতির সাথে মনসবিদ্যা বিভিন্ন রকম যে কাজকর্মগুলো বা পরীক্ষা নিরীক্ষা সেই পদ্ধতির সাহায্যে কিন্তু পরীক্ষণ পদ্ধতির সাহায্যে কিন্তু আমাদের হয়ে থাকে। এবার এই পরীক্ষণ পদ্ধতি কি রয়েছে, অসুবিধা রয়েছে, সেগুলো জানবো আমরা। যে পরীক্ষণ পদ্ধতি কিছু যেমনি সুবিধা রয়েছে তেমনি আবার কিছু অসুবিধা রয়েছে, সেগুলো জানবো। স্বতঃস্ফূর্তভাবে প্রকাশের অভাব, বলছে পরীক্ষণ পদ্ধতিতে পরিবেশে কৃত্রিম এবং নিয়ন্ত্রিত হওয়ার ব্যক্তির মানসিক প্রক্রিয়াগুলি ততখানি স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ ঘটে না। বলছে এই পরীক্ষণ পদ্ধতি পরিবেশের যে কৃত্রিম এবং নিয়ন্ত্রিত, অর্থাৎ কৃত্রিম মানে কি, সেটা হচ্ছে বাইরের, এবং নিয়ন্ত্রিত মানে সেখানকার যে নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে, সে স্বাভাবিক পরিবেশের মধ্যে কি হচ্ছে হওয়ায় ব্যক্তির মানসিক প্রক্রিয়াগুলি কি ততখানি স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ কিন্তু ঘটে না। দুই বলছে ব্যক্তির বৈষম্যের অভাব, বলছে ব্যক্তির মানসিক ভিন্ন প্রকৃতি হওয়ার কারণে পরীক্ষণ পদ্ধতির সাহায্য প্রাপ্ত যথাযথ ফলাফল হয় না। তিনি বলছে পরীক্ষণ কার্য অসহযোগিতা, পরীক্ষণমূলক পরিস্থিতি প্রাণী বা মানুষ অনেক বেশি সময় কি সহযোগিতা করে না, ফলে এই সময় ক্ষেত্রে পরীক্ষণ কার্য বিশেষভাবে কি সফলতা আসে না। যারা বলছে পরীক্ষণের ক্ষেত্রে সীমিত, বলছে পরীক্ষণ পদ্ধতি প্রয়োগ ক্ষেত্রে অনেক সময় বেশি সীমিত, অর্থাৎ শিক্ষা মনোবিদ্যার সকল সমস্যা এই পদ্ধতির সাহায্যে কি হচ্ছে সমাধান করা কিন্তু যায় না, সকল সমস্যা সমাধান যাবে না। হচ্ছে ব্যয়বহুল ধৈর্য, বলছে পরীক্ষণ পদ্ধতি অনেক সময় বেশি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ, ফলে এই মানসিক ততটা কি ধৈর্য শক্তি কিন্তু মানুষ হারিয়ে ফেলে, অর্থাৎ এই পরীক্ষণ পদ্ধতি অসম্ভব হয়ে পড়ে। সুতরাং বলা যায় যে এই পরীক্ষণ পদ্ধতি হচ্ছে মনোবিদ্যা এমন একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি, এই পদ্ধতির সাহায্যে মনোবিদ্যা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা কিন্তু এই পদ্ধতির সাহায্যে কিন্তু হয়ে থাকে। তাহলে এই হচ্ছে তোমাদের পরীক্ষণ পদ্ধতি এবং পরীক্ষণ পদ্ধতির সুবিধা অসুবিধা এবং তার শ্রেণীবিভাগ অর্থাৎ বিভিন্ন পর্যায় বা ধাপগুলো সম্পর্কে আলোচনা করলাম। তাহলে এই হচ্ছে আমাদের পরীক্ষণ পদ্ধতি অর্থাৎ এক্সপেরিমেন্টাল মেথড। এই পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম, তার বৈশিষ্ট্য জানলাম, তার সুবিধা অসুবিধা এবং বিভিন্ন রকম পর্যায় বা স্তরগুলো সম্পর্কে জানলাম। ঠিক আছে, তো আজকের ক্লাস আমি এখানে সমাপ্ত করলাম। তো আমরা প্রত্যেকেই এই ক্লাসগুলো তোমরা প্রত্যেকেই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো, তারা যাতে উপকৃত হয়, এবং যারা এখনও পর্যন্ত অ্যাডমিশন নেওনি তারা অবশ্যই আমাদের ডিজিটাল যে এডুকেয়ার বা এডুকেয়ার একাডেমিতে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। এখানে অ্যাডমিশন নিলে তোমরা প্রত্যেকটা ক্লাস খুব ভালোভাবে দক্ষ এক্সপার্ট শিক্ষকের কাছ থেকে তোমরা পেয়ে যাচ্ছ। তো অবশ্যই এই ক্লাসগুলো তোমরা প্রত্যেকটা বন্ধু বান্ধবের শেয়ার করো, তারা যাতে উপকৃত হয় এবং যাতে আমরা প্রত্যেকটা প্রান্তে যাতে পৌঁছাতে পারি। ঠিক আছে, তো আজকের ক্লাস আমি এখানে সমাপ্ত করলাম। প্রত্যেকে থ্যাংক ইউ এবং ধন্যবাদ।